তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2022-এর একদম লাস্ট মিনিট বাংলার সাজেশন নিয়ে চলে এসেছি। এই দেখো, গল্পতে প্রথমে তোমাদের আছে ভাত, দুটো আছে ভাত এবং ভারতবর্ষ। অনেকে ভারতও করছে, অনেকে ভারতবর্ষ করছে। যখন একটি করলেই তোমাদের কমন পেয়ে যাবে। যাদের ভাত ভালো লাগছে, ভাত সোজা লাগছে, তারা ভাত করছে। যাদের ভারতবর্ষ সোজা লাগছে, তারা কিন্তু ভারতবর্ষ করছে। তো আমি দুটো থেকেই সাজেশন দিচ্ছি। তো তোমরা যারা ভাত করছো তারাও কিন্তু ভাতের প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো করবে, এবং যারা ভারতবর্ষ তারা ভারতবর্ষ করবে। দেখে নাও, ভাতের প্রথমে প্রশ্ন দেখো, 1 নম্বর, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাত থেকে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, আর যা নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। তো এই প্রথম দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাত থেকে। তারপরে দেখো 3 নম্বর, এটি কিন্তু বলতে পারো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্ন কিন্তু অবশ্যই করবে 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন দেখো, এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়? এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায়? তো আমি ভাত থেকে কিন্তু এই চারটি প্রশ্ন রেখেছি। তার সাথে তোমরা আরও কটা এক্সট্রা প্রশ্ন পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তবে কিন্তু এই চারটি প্রশ্ন কিন্তু ভালো করবে। তোমার এই চারটি প্রশ্ন দিলাম, এই চারটি প্রশ্নের যে অংশটি আছে সে অংশ দিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, বুঝতে পারছো? কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে প্রশ্ন সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে আসে। তো সেইভাবে পড়তে হবে যে ঘুরিয়ে যেতে প্রশ্ন আছে সেগুলো যদি করা যায়। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি, এই যে প্রশ্নের যে উত্তরের যে অংশগুলি আছে সেই অংশ দিয়েই প্রশ্ন দেবে, তবে কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে। তাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিকভাবে পড়লে কিন্তু তোমরা সব প্রশ্নই পারবে, বুঝতে পেরেছো? তারপর দেখো ভারতবর্ষ থেকে কী প্রশ্ন। দেখো ভারতবর্ষ থেকে 1 নম্বর প্রশ্ন, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? কোন ঘটনার পর তা দেখা গেল? এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের যে অংশটি সেটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন এবছর আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। এখানটি কিন্তু অবশ্যই পড়বে। তারপরে দেখো 2 নম্বর, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এই প্রশ্ন খুবই গুরুত্ব। তারপরে দেখো 3 নম্বর দেখো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এখানে কিন্তু প্রাপ্ত বালিতে আছে, এখানে কিন্তু টাইপিংয়ে ভুল আছে, তাই এটা কারেকশন করে নিও। এখানে তপ্ত বালিতে হবে। তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 3 নম্বর প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে। তারপরে দেখো 4 নম্বরে আছে দেখো, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তার কথা বলেছেন? গল্প অনুসারে বক্তার সরব উদ্ঘাটন করো। এখানে কিন্তু টাইপিং একটু ভুল আছে, তোমরা দেখে নিও। তারপরে দেখো 6 নম্বর, এখানে 4 নম্বর হবে 4 নম্বর। তারপরে দেখো এটা হচ্ছে 5 নম্বর। দেখে নাও, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনা ছড়ানোর কারণ কি? এর ফল কি হয়েছিল? তো এই 5টি প্রশ্ন কিন্তু তোমরা ভারতবর্ষ থেকে করে নেবে। 5টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষ থেকে। তারপরে তোমার একটা যেমন প্রশ্ন আছে, হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। উত্তরটা কিন্তু একই জায়গায় হবে, কিন্তু তোমরা সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছো, এই প্রশ্নগুলি অবশ্যই করে নাও। আর পিডিএফ পেতে কিন্তু অবশ্যই লাস্টের দিকে, লাস্ট পর্যন্ত দেখো। আমি কিন্তু পিডিএফ পাওয়ার প্রক্রিয়াটি লাস্টে বলে দেবো। তারপর দেখো কবিতা থেকে চলে আসলাম আমি। কবিতা প্রথমে দেখো তোমাদের আছে রূপনারায়ণের কুলে। তোমাদের কবিতা থেকে দুটো কবিতা থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন হয়। তো বড় প্রশ্ন কোন কবিতা থেকে হয় সেটা কিন্তু আগে থেকে বড় থাকে না, যে কোনো দুটি থেকে হয়। তো এই বছর কিন্তু রূপনারায়ণের কুলে যে কবিতাটি আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসা প্রায় নিশ্চিত ধরে রাখতে পারো। তো দেখে নাও, প্রথম প্রশ্ন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। কে কখন এই উপলব্ধিতে পৌঁছান? এই উপলব্ধিতে কবি কীভাবে পৌঁছেছিলেন? তো যে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অবশ্যই পড়বে। এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। নেক্সট দেখো 2 নম্বর, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে। দুটির মধ্যে কিন্তু একটি এসে কিন্তু কার্যত নিশ্চিত। এই দুটি প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কেন বঞ্চনা করে না? সে বলতে এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4 নম্বর কি দিয়েছি, সত্য যে কঠিন, কঠিন এটা ভালোবাসিলাম। সত্যকে কঠিন বলা হয়েছে কেন? তো তোমরা একটি কথা দেখে নাও যে এই যে দুটি প্রশ্ন আছে 3 নম্বর 4 নম্বর, সেটা কিন্তু উত্তর প্রায় সেমই হবে, একটু লাস্টের দিকে আলাদা হবে। তবে কিন্তু এই উত্তরের প্রথম যে অংশটি সেটা কিন্তু প্রায় সেমই হবে। তো বুঝতে পারছো, তোমরা কিন্তু এখানে একটা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা প্রায় দুটো প্রশ্নই করতে পারবে। এবং প্রথম প্রশ্নটা কিন্তু
প্রথম দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে এবং তার সাথে 3-4 অবশ্যই কিন্তু করে যাবে। তো দেখে নাও রূপনারায়ণকুলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিতে কেউ লিখে নিতে পারো। নেক্সট দেখো মহুয়ার দেশ কিন্তু এবছরের যে বড় প্রশ্ন কিন্তু আসা কিন্তু অতটা তোমার গুরুত্বপূর্ণ না, বড় প্রশ্নের জন্য বড় প্রশ্ন নাও আসতে পারে। তার জন্য আমি একটি মাত্র প্রশ্ন রেখেছি, সেটি কিন্তু করে যেতে পারো তোমরা যারা করে যেতে চাও। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? আমি একটি প্রশ্ন রেখেছি মহুয়ার দেশ থেকে, কারণ এই মহুয়ার দেশ কিন্তু বড় প্রশ্নের জন্য এবছরের অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। হয়ে গেল। এরপর দেখো আমি চলে আসলাম আমি দেখিতে। দেখো আমি দেখিতে প্রশ্নগুলো অনেকগুলো রেখেছি, তা প্রথমে প্রশ্নগুলি বলি, তারপরে একটি কথা বলছি। 1 নম্বর, গাছগুলো তুলে আনো বাগানে বসা, উক্তিটি কার, কী কারণে এমন উক্তি? 2 নম্বর, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে গাছ দেখা দরকার কেন? 3 নম্বর দেখে নাও, আরোগ্যের জন্য ওই সবুজ ভীষণ দরকার, কি কোথায় কথা, কে কোথায় কথা বলেছেন, কি হবে না? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? 4 নম্বর, ওই সবুজের ভীষণ দেখার, ওই সবুজ বলতে কী বোঝানো হয়েছে, তার দরকার কেন? 5 নম্বর, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, কবির এরূপ মন্তব্যের কারণ কি? এখানে কোভিড আছে, এখানে কিন্তু কবির হবে, তোমরা শুনে কারেকশন করে নিও, টাইপিং একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। কবির এরূপ মন্তব্যের কারণ কি? তো তোমাদের আমি দেখি যে কবিতার যে সারাংশটি আছে, সেই সারাংশ যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এই 5টি প্রশ্নই কিন্তু করতে পারবে। সারাংশ পড়লে কিন্তু 5টি প্রশ্ন করতে পারবে। এই প্রশ্নের যে উত্তরের যে ধরন, এই যে 5টি প্রশ্ন সেগুলো কিন্তু একই হবে। তোমরা যে সারাংশটি যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু এই 5টি প্রশ্ন অনায়াসে করতে পারবে। এখানে 5টি প্রশ্ন দিয়েছি মানে যে আলাদা আলাদা টাইপের উত্তর এমন কিছু নাই। প্রশ্নের উত্তরে কিন্তু প্রায় সেম হবে, হালকা একটুখানি এদিক ওদিক হতে পারে, তবে কিন্তু প্রায় সেম হবে। তোমরা যদি সারাংশটা পড়ো তাহলে কিন্তু এই 5টি প্রশ্নের উত্তরে কিন্তু অনায়াসে করে দিয়ে আসতে পারবে। নেক্সট দেখো চলে আসলাম ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননীর পাশে থেকে কী প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও। আমি মাত্র 3টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এইখান থেকে, এটা কিন্তু আসার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি এই অধ্যায় থেকে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয়, আমি তা পারি না, বক্তা কী পারেন না, বক্তা কীভাবে তার কর্তব্য পালন করতে চান। 3 নম্বর, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, আমি কে তিনি বিধির বিচার প্রত্যাশা করেন না কেন? এই 3টে প্রশ্ন কিন্তু ক্রন্দনরতা জননীর পাশে যে কবিতাটি সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমি একটি এক্সট্রা রেখেছি, এক্সট্রা প্রশ্নটি কিন্তু তোমরা অবশ্যই দেখে যেতে পারো। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে মন্তব্যের মধ্যে দিয়ে কবির কোন বিশেষ মনোভাব প্রকাশিত হয়েছে তা আলোচনা করেন। এখানে কোভিড আছে, টাইপিংয়ে এই জায়গাটা কিন্তু একটু ভুল হয়েছে, কোভিড হয়ে গেছে বারবার, একটুখানি এখানে কারেকশন করে নিও। তারপরে দেখো হয়ে গেল তোমাদের কবিতা থেকে যে প্রশ্ন দিলাম অবশ্যই করে রাখবে। তারপর চলে আমাদের নাটকে। তো নাটকে দুটো নাটক আছে, বিভাব এবং নানা রঙের দিন। যারা বিভাব করছে তারা বিভাগ, যারা নানা রঙের দিন করছে তাদের জন্য কিন্তু দুজনের কিন্তু সাজেশন রেখেছি। তো দেখে নাও, বিভাব থেকে 1 নম্বর প্রশ্ন, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে। বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 2 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটক কীভাবে প্রকাশ পেয়েছে এটা কিন্তু অবশ্যই করবে। তারপরে দেখো 3 নম্বর, বুদ্ধিটা কী করে এলো তা বলি, কোন বুদ্ধি এবং তা কীভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে। তারপরে দেখো 4 নম্বরটা কিন্তু করে যাবে, এই 4 দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? তো বিভাব থেকে আমি 4টি প্রশ্ন রেখেছি। 4টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা বিভাব করছে তারা কিন্তু 4টি প্রশ্ন অবশ্যই করে যাবে। তারপর চলে আসলাম নানা রঙের দিন। যারা নানা রঙের দিন করতে চাও তাদের জন্য কিন্তু রেখেছি। দেখো 1 নম্বর, নানা রঙের দিনে নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। তারপরে 2 নম্বর, শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 3 নম্বর, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ বক্তার এই মন্তব্যের কারণ আলোচনা করো। হয়ে গেল। তারপর 4 নম্বর, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতা নামাবলী রজনীকান্তের সামনে কীভাবে ফাঁস হয়ে গিয়েছিল। তো যেই 4টি প্রশ্ন দিলাম নানা রঙের দিন থেকে, সেই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই এখন থেকে করে যাও। বিভাগ থেকে 4টে আর নানা রঙের দিন থেকে 4টে। তো যারা যেটা করবে সেটা কিন্তু প্রশ্নগুলি করে যাও। তারপরে দেখো আন্তর্জাতিক কবিতা থেকে দেখো প্রথমে আছে তোমাদের একটাই আছে যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তো দেখে নাও 1 নম্বর কি, গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল,
পঙ্ক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপটটি উল্লেখ করো, পঙ্ক্তিটির তাৎপর্য আলোচনা করো। অবশ্যই করে যাবে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই, কত সব খবর কত সব প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যেসব খবর ও খবর কেন্দ্রিক প্রশ্ন উত্থিত হয়েছে আলোচনা করো। এই দ্বিতীয় প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে, দ্বিতীয় প্রথম দুটোই। এবং 3 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু অবশ্যই করে যাবে, এটি কিন্তু আসার সামনে অনেকটাই বেশি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায়, কবির সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায়। তো আমি 3টি প্রশ্নই রেখেছি আন্তর্জাতিক কবিতা থেকে, তো অবশ্যই করে দেখো 3টি প্রশ্ন কিন্তু অবশ্যই করবে, এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে একটি। নেক্সট দেখো ভারতীয় গল্প। ভারতীয় গল্পতে আছে আমাদের অলৌকিক। অলৌকিকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে না। অলৌকিকে 1 নম্বর, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি উল্লেখ করো, এতে বক্তার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অলৌকিক। তারপরে 2 নম্বর, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটার বর্ণনা দাও। হয়ে গেল দুটি। তারপরে 3 নম্বর, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল। অবশ্যই করে যাবে। তারপরে 4 নম্বর, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন। যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। তো অলৌকিকের 4টি, তার সাথে কিন্তু 2টি এক্সট্রা দেখে নাও, 2টি এক্সট্রা কিন্তু করে যাবে, 2টি এক্সট্রা। 1 নম্বর, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন। ট্রেন থামানোর দরকার হয়েছিল, ট্রেন থামানোর দরকার কেন হয়েছিল, ট্রেন কীভাবে থামানো হয়েছিল। তারপরে দেখো, গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, এই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল। তো তোমাদের যে অলৌকিক ভারতের যে অলৌকিক গল্পটা সেখানে কিন্তু 4টি প্রশ্ন এমনি খুব ইম্পর্টেন্ট দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু 2টি লাস্টে 2টি যায়, এটা কিন্তু এক্সট্রা। এ দুটো কিন্তু করে যেতে পারে, হালকা একটু দেখে যাবে, এ দুটো কিন্তু আসার সম্ভাবনা আছে, হালকা দুটো। আর প্রথম 4টি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কিন্তু অনেকগুলো ভাগ আছে তোমাদের, তো সমস্ত প্রশ্ন কিন্তু একবারে দিয়েছি এবং সাইডে লিখে দিয়েছি কোনটা কার থেকে, দেখে নাও। 1 নম্বর, তোমাদের গাঢ় পাহাড়ের নিচে। গাঢ় পাহাড়ের নিচে থেকে কী প্রশ্ন, জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা, জঙ্গলে আগুন লাগে কেন, এখানে মজা বলতে লেখক কী বুঝিয়েছেন। গাঢ় পাহাড়ের দেশ থেকে করবে এটি। তারপরে 2 নম্বর, কিন্তু হাতি বেগার আর চলে না, হাতি বেগার আইন কি, তা আর চলে না কেন। হাতি বেগার আইনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাঢ় পাহাড়ের নিচে থেকে, তো হাতি বেগার আইন কিন্তু অবশ্যই করবে। তারপরে দেখো 3 নম্বর, গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করতো তাদের জীবনযাত্রার সংক্ষেপে পরিচয় দাও। এটা কিন্তু অবশ্যই করে যাবে গাঢ় পাহাড়ের নিচ থেকে। তো এই 3টি প্রশ্ন। তারপরে দেখো তোমাদের 4 নম্বর কী আছে, 4 নম্বরে দিয়েছি ছাতির বদলে হাতি। ছাতির বদলে হাতি থেকে দেখো 3টি প্রশ্ন, 2টি প্রশ্ন দিয়েছি, দেখে নাও। 4 নম্বর, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। অথবা একই উত্তর হবে, এভাবে আসতে পারে, তাতে চেংমানের চোখ কপালে উঠল, চেংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি। 2টি প্রশ্ন কিন্তু একই উত্তর হবে, দেখে নিও। 5 নম্বর দেখো, ছাতির বদলে হাতি থেকেই আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল। তারপরে 6 নম্বর দেখো, মেঘের গায়ে জেলখানা থেকে দিচ্ছি। মেঘের গায়ে জেলখানা থেকে দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলখানার বর্ণনা দাও, এবং যে জেলখানা যে ভিতরে যারা থাকতো তাদের উপর যে অত্যাচার হতো সেইটি কিন্তু অবশ্যই পড়ে রাখবে, এবং জেলখানার বর্ণনাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন রেখেছি। তারপর দেখা দাও 7 নম্বর প্রশ্নে তোমাদের হাত বাড়াও, যে হাত বাড়াও অংশটি আছে সেখান থেকে কিন্তু দিয়েছি হাত বাড়াও। 7 নম্বর, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন। 8 নম্বর, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, কোন ঘটনা প্রসঙ্গে লেখক কথা বলেছেন, এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করেছে। 9 নম্বর, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে, এখানে খুনিদের বলতে লেখক কাদের বুঝিয়েছেন, সে শনাক্ত করছে বলার কারণ কি। তো এখানে হয়ে গেল তোমাদের ভারতীয় গল্প যে অংশ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো প্রথমে চলে আসলাম আমি তোমাদের চিত্রকলা। তো চিত্রকলা থেকে এবছর কী কী গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথমে যেটা করবে তোমরা চিত্রকলা থেকে, যামিনী রায়। বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান, এটা কিন্তু অবশ্যই করে যাবে। যামিনী রায় প্রথম, যামিনী রায়টা অবশ্যই করবে। দ্বিতীয় যেটা করবে সেটা করবে অবনীন্দ্রনাথ ঠাকুর। বাংলার চিত্রকলার ধারায়, বাংলার চিত্রকলার ইতিহাসে
অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এই দুটি কিন্তু অবশ্যই করে যাবে। তার সাথে তার একটি করবে এই যেটি বলবো 3 নম্বর, সেটি কিন্তু এই বছর প্রায় অনেক স্কুলে টেস্ট পরীক্ষা চলে এসছে, তো এটি কিন্তু করে রাখবে। বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখো। তো এই তিনটে কিন্তু করে রাখবে, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রামকিঙ্কর বেইজ। তো চিত্রকলার ইতিহাস থেকে কিন্তু এই তিনটি অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করে দাও। এখান থেকে কিন্তু একটি কমন আসার সম্ভাবনা এবছর কিন্তু নিশ্চিত। এই তিনটে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তারপরে চলে যাচ্ছে আমি তোমাদের চিত্রকলা। তো চিত্রকলা থেকে কী করবে? চিত্রকলা থেকে করবে তোমরা প্রথমেই করে রাখবে সত্যজিৎ রায়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায় কিন্তু সমস্ত স্কুলে প্রায় টেস্ট পরীক্ষা চলে এসছে। সত্যজিৎ রায় প্রথমে করবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান। 2 নম্বর করবে তোমরা ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক করবে। ঋত্বিক ঘটকটি অবশ্যই করে রাখবে, বাংলার চলচ্চিত্র ধারা ঋত্বিক ঘটকের অবদান। 3 নম্বর করবে তোমরা তপন সিং। তপন সিংহ অবশ্যই করে রাখবে 3 নম্বর তপন সিং। এবং 4 নম্বর করবে মৃণাল সেন। তো তোমাদের এখান থেকে কী বললাম? 4টে বললাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিং এবং মৃণাল সেন। তো এই 4টে কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে নাও চলচ্চিত্রের জন্য এবং চিত্রকলার জন্য। চিত্রকলার জন্য 3টে বললাম এবং চলচ্চিত্রের জন্য কিন্তু আমাদের 4টে বললাম। 4টের মধ্যে তোমরা প্রথম 3টি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, আর মৃণাল সেনটা একটু দেখে যেও। আর প্রথম যে চিত্রকলা বললাম এই 3টি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। ওখান থেকে কিন্তু একটি কমন ধরে রাখা আসছে, কারণ এই 3টি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বিজ্ঞান চর্চা যদি বলি, যারা বিজ্ঞান চর্চা করবে তাদের জন্য আমি 3টে রেখেছি। প্রথম জগদীশচন্দ্র বসু, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট জগদীশচন্দ্র বসুটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো যারা বিজ্ঞান চর্চা করছো। 2 নম্বর হচ্ছে মেঘনাথ সাহা। মেঘনাথ সাহাটাও করে রাখো। মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বসু। এবং 3 নম্বর করে তোমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। এই 3টি কিন্তু করে রাখো এখন থেকেই, যারা বিজ্ঞান চর্চা করছো তাদের জন্য। 3টে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞান চর্চার জন্য। তো চিত্রকলা থেকে 3টে, চলচ্চিত্র থেকে 4টে, বিজ্ঞান চর্চা থেকে 3টে। এবং তোমাদের খেলা, যারা খেলা করছো তাদের কিন্তু একটু বেশি করতে হবে। তো বলবো খেলা যারা করছো তাদের জন্য প্রথম যেটা করবে দাবা, যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবার খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো খেলা দিয়ে প্রথমে দাবাটি করে রাখবে। দ্বিতীয় করবে ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান। এটি করে রাখবে তোমাদের, সৌরভ গাঙ্গুলির অবদান ক্রিকেট থেকে সৌরভ গাঙ্গুলিটা করে রাখবে। 3 নম্বর যেটি করবে দেখে নাও, প্রথম বাঙালি সাঁতারুকে সাঁতারের প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো। এই 3টি করবে। আরেকটি করবে তোমাদের ফুটবলে বাঙালির অবদান লেখো। ফুটবলে বাঙালির অবদান বা বাঙালির সাফল্যের পরিচয় দাও। তোমাদের কিন্তু খেলা দিয়ে কিন্তু বেশি করতে হবে, কুস্তিটাও করে রাখবে, খেলা দিয়ে একটু চাপ বেশি করতে হবে। তো আমি বলবো তোমরা চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চার মধ্যে যে কোনো 2টি তোমরা ভালো করে রাখো, তাহলে কিন্তু সাজেশন পেয়ে যাবে। আর খেলা যারা করতে চাও তারা কিন্তু সেটা করে রাখবে। তবে দাবা খেলাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তো দাবা খেলাটা অবশ্যই করে রাখবে। প্রথম প্রশ্ন যেটি করবে, ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? একই সাথে ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করে এবং সংক্ষেপে যে কোনো 2টি শাখার পরিচয় দাও। বুঝতে পারছো? এই প্রশ্নটি অবশ্যই করে যাবে। ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করো এবং সংক্ষেপে যে কোনো 2টি শাখার পরিচয় দাও। হয়ে গেল। তো নেক্সট যেটি করবে দেখে নাও, 2 নম্বর, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। বুঝতে পারছো? ফলিত ভাষাবিজ্ঞানের যেসব শাখাগুলি আছে সেই শাখাগুলির নাম উল্লেখ করবে এবং তার সাথে কিন্তু যে কোনো একটি শাখা ভালো করে পড়ে যাবে। বুঝতে পারছো? 3 নম্বর যেটি করবে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে। এইটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই আছে। তো এই অবিভাজ্য ধ্বনি কিন্তু অবশ্যই করে যাবে। তারপরে তোমরা যেটা করবে, উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তো এই প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে। উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির কিন্তু সংক্ষিপ্ত পরিচয় তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। গুচ্ছধ্বনি কাকে বলে? উদাহরণ। যুক্তধ্বনি কাকে বলে? উদাহরণ। অবশ্যই কিন্তু পড়ে যাবে যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনি। তারপরে যেটি করবে, গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায়? কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবিভাজ্য ধ্বনির সাথে সাথে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে। বাক্য কয় প্রকার, কী কী, এবং গঠন অনুসারে বাক্য কয় প্রকার, কী কী, এবং তাদের কিন্তু উদাহরণ। প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ কিন্তু পড়ে যাবে। তারপরে সেটা নেক্সট যেটি করবে সেটি হলো, রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। তো এই কটি করে যাবে। এবং লাস্ট একটি বলবো, সেটি করে দেবে, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। তো বেশি প্রশ্ন রাখিনি, মোস্ট তোমাদের 7টি প্রশ্ন দিয়েছি।
সাধ্যে প্রশ্ন। আর তোমার যে ভাষা অংশ সেগুলো কিন্তু বেশি বড় নয়, ছোটো ছোটোই আছে, তোমাদের কিন্তু বেশি মুখস্থ করতে অত অবস্থা হবে না, কারণ অত বড় তোমাদের যেমন গল্প কবিতায় যে 5 নম্বরের বড় প্রশ্ন থাকে যেমন অতটা অনেক বেশি পড়তে হয়, এই ভাষাংশ থেকে সেমন কিছু নয়, খুবই সহজেই কিন্তু প্রশ্নগুলি পায় এবং প্রশ্নগুলি কিন্তু খুবই ছোটো থাকে। আর রচনা দেওয়া যাওয়ার আগে কিন্তু একটু কথা বলে রাখি, উচ্চ মাধ্যমিকের যে রচনা সাজেশন, প্রবন্ধ রচনা সাজেশন কিন্তু দেওয়া খুবই কঠিন। রচনা যে আমি বললাম 2-3টে বলে দেবো, সেখান থেকে একটি চলে আসলো, বা 5-6টে বলে সেখান থেকে চলে আসলো, তা কিন্তু নয়, কারণ মাধ্যমিকের যতটাই সোজা রচনা দেওয়া সাজেশান, উচ্চ মাধ্যমিক কিন্তু ততটাই কঠিন। মাধ্যমিকের মতন কিন্তু উচ্চ মাধ্যমিক রচনা সাজেশান দেওয়া অতটাই সোজা নয়। আমি কিছু কিছু বলে দেবো, সেরকম টাইপের কিন্তু আসতে পারে। এবার আমি যেগুলি বলছি সেখান থেকে 100% আসবে প্রশ্ন বা রচনা সাজেশান আসবে, সেটা কিন্তু কথা নেই, কারণ রচনা সাজেশান দেওয়া কিন্তু খুবই কঠিন। তো দেখে নাও তোমাদের কী টাইপের তোমরা কিন্তু পড়ে যাবে। প্রথমে বিজ্ঞান বিষয়ক কিছু পড়ে যাবে, কারণ বিজ্ঞান বিষয়ক কিন্তু আসার সম্ভাবনা আছে। বিজ্ঞান বিষয়ক বলতে তোমরা কিন্তু পড়ে যাবে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তাহলে বিজ্ঞান ও কুসংস্কার, এটা করে যাবে, বুঝতে পারছো? বিজ্ঞানসম্মত কিন্তু একটি কিন্তু করে যাবে, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান মানে বিজ্ঞান বিষয়ক তোমাদের এটা করে যেতে হবে, বুঝতে পারছো? আমি প্রতিদিন জীবনে বিজ্ঞান বললাম, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান ও কুসংস্কার, এরকম কিছু একটা করে যাবে। বিজ্ঞান থেকে কিন্তু আসতে পারে, বিজ্ঞানের থেকে কিন্তু সম্ভাবনা আছে। তো বিজ্ঞান বিষয়ক একটা ঠিকঠাক করে গেলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো, বুঝতে পারছো? তারপরে তোমরা করবে, দ্বিতীয় যেটি করবে, বাংলা বিষয় কিছু করে যাবে, যেমন বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার কুটির শিল্প, এগুলি কিন্তু করে যাবে। বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার কুটির শিল্প, এগুলি এরম কিছু একটি বাংলার এরম কিছু করে যাবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকেও কিন্তু কমন পেয়ে যেতে পারো, বুঝতে পারছো? প্রবন্ধ রচনা সাজেশান দেওয়া প্রথমে বললাম অতটা সোজা নয়, অনেকটাই কঠিন। তার জন্য এরম তোমাদের যে এইসব বিষয় যেসব আছে, যে প্রত্যেক বছর চলে আসে, যেমন বিজ্ঞান বিষয়ক কিছু একটা রচনা, অথবা বাংলা বিষয়ক, বাংলা বললাম বাংলার উৎসব, ঋতু বৈচিত্র্য, বাংলার কুটির শিল্প, এরম টাইপের কিন্তু চলে আসে। তারপরে তোমরা যেটা করবে, দেখো যেমন ছাত্রছাত্রীর অনেক বিষয় আছে, যেমন ছাত্র জীবনের কর্তব্য, খেলাধুলা ও ছাত্র সমাজ, এইসব করে যাবে। ছাত্র সমাজও আসতে পারে, খালি ছাত্র সমাজ বা ছাত্র জীবন এরকম আসতে পারে, ছাত্র জীবনের কর্তব্য, খেলাধুলা, ছাত্র সমাজ, খেলাধুলা ও ছাত্র সমাজ, এটিও আসতে পারে, বুঝতে পারছো? এরকম টাইপের। তারপরে তোমাদের যেমন পরিবেশ বিষয়ে কিছু করে যাবে, যেমন পরিবেশ দূষণতার প্রতিকার, বুঝতে পারছো? বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এরকম টাইপের কিন্তু অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো এটাও করে যাবে, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা কিন্তু এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে এই বছরের জন্য, সেটা বলে রাখি। তারপরে যেমন তোমার করে যাবে করোনা ভাইরাসটি দেখে যাবে একটুখানি, করোনা ভাইরাসটা কিন্তু আসতে পারে। তো যে কটি বললাম এখান থেকে, যেমন বিজ্ঞান বিষয়ক, বাংলা বিষয়ক, তারপরে এইসব টাইপের এই টপিক ধরে করে গেলে কিন্তু এখান থেকে তোমরা করে আসতে পারবে। আর জীবনীমূলক রচনা তোমরা বললাম, জীবনীমূলক রচনা দিয়ে দিয়েছিলাম আমি, ওটা দেখে আসতে পারো। এবং জীবনীমূলক রচনা কি তোমরা যদি অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমরা ধরো কিছু তোমরা রচনা কমন পেলে না, তাহলে জীবনীমূলক রচনা অ্যাটেন্ড করলে অন্তত তোমরা সেখান থেকে কিন্তু 5-6 অন্তত তুলে আসতে পারো, কারণ যেখানে যেই তোমাদের তথ্যগুলো দিয়ে দেওয়া হয় সেটা ধরে ধরে লিখলে 5-6 কিন্তু পেয়ে যেতে পারো, একটু করে ঠিকঠাক লিখলে 7-8ও পেয়ে যেতে পারো। তবে মানুষ মানচিত্রটাও কিন্তু দেখে যাও, এই বিজ্ঞান বিষয়ক কিছু একটু দেখে যাও, বা বাংলা বিষয়ক দেখে যাও, এগুলো কিন্তু দেখে গেলে কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারো। তবে 100% শিওর নয় যে কমন তোমরা পাবেই, কারণ প্রবন্ধ রচনার সাজেশান দেওয়া খুবই কঠিন, আগেই বললাম। তো দেখে নাও জীবনীমূলক রচনার ক্ষেত্রে প্রথম যেটি তোমরা সবচেয়ে প্রথমে করবে, 1 নম্বর করবে সৈয়দ মুজতবা আলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেক প্রায় সমস্ত স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের এসে গেছে সৈয়দ মুজতবা আলী, এটা কিন্তু অবশ্যই করে রাখবে। 2 নম্বর করবে যেটা শঙ্খ ঘোষটা কিন্তু এই বছর জন্য সেটি ধরা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শঙ্খ ঘোষটা কিন্তু অবশ্যই করে রাখবে। প্রথমে হচ্ছে সৈয়দ মুজতবা আলীটা করে রাখবে, তারপরে কিন্তু শঙ্খ ঘোষ। 3 নম্বর যেটি করবে, 3 নম্বরটা করে রাখবে তোমরা জীবনানন্দ দাসটাও কিন্তু করে রাখবে, সেটা কিন্তু প্রায় অনেক স্কুলে টেস্ট পরীক্ষায় এসেছে, জীবনানন্দ দাসটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, বুঝতে পারছো? তারপরে 4 নম্বরে যেটা তোমরা করবে, 4 নম্বরে করে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসুটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য ধরা হচ্ছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো 4টে পড়ে দিলাম। তারপরে দেখো তোমরা 5 নম্বর কী করবে, 5 নম্বর করে তোমরা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাম্প্রতিক তিনি মারা গেছেন, তার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু আসারও সম্ভাবনা কিন্তু এই বছরটা কিন্তু প্রবল। তারপরে করবে তোমরা বুদ্ধদেব গুহটা কিন্তু অবশ্যই করে রাখবে। বুদ্ধদেব গুহর পর তোমরা
আর এ করে তোমরা যে ছটি বললাম সেই ছটি কিন্তু প্রথমে তোমরা প্র্যাকটিস করে রাখো। ছটি কিন্তু এই বছরের জন্য সবচেয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ ছটি। আর বাদ বাকি তোমরা কিন্তু কিছু এক্সট্রা আমি রেখেছি, যেমন তোমাদের রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা ইত্যাদি তোমরাও কিন্তু একটু দেখে যেতে পারো। তো এই প্রথম ছটি কিন্তু গুরুত্বপূর্ণ আছে এই বছরের জন্য। তো প্রথমে বললাম যেমন সাজেশান হয় না, তাও আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জীবনীমূলক রচনা দেওয়ার। তো এখান থেকে কিন্তু এবছর আসার সম্ভাবনা থাকলেও আমি পুরো 100% কিন্তু বলতে পারবো না যে তোমাদের কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের মিথ্যা আশা দিয়ে লাভ নেই, তোমাদের কিন্তু এখান থেকে আসবে এমন কোনো কথা নেই, কিন্তু এগুলি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আসতে পারে, তবে আসছেই একদম সেটা কিন্তু কোনো কথা নেই, কারণ উচ্চ মাধ্যমিকে সাজেশান দেওয়া রচনার খুবই কঠিন।